বলছি এবং ওনার স্বামীর নামও বলছি। তো ওনার চাচাতো বোনের নাম হচ্ছে ঝুনু বেগম এবং তার স্বামীর নাম হচ্ছে জহির মিয়া। আর ওনাদের বাড়িটা, মানে এই যে হানিফ ভাইয়ের যে বাড়ি, ওনাদের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর গ্রামে। নবীনগর গ্রাম তো না, নবীনগর উপজেলা আর কি। তো আরেকটা গ্রাম আছে, গ্রামের নাম সহ ডিটেলস পাঠিয়েছেন, কিন্তু গ্রামের নামটা বলতে নিষেধ করেছেন বলে বলছি না। তো ওনার এই যে চাচাতো বোন, এই চাচাতো বোন উনি ঢাকাতে একটা ছোটখাটো চাকরি করতেন। তো পরিবার থেকে যখন বিয়ের কথাবার্তা হয়, ওনাকে ওই চাকরি ছেড়ে বাড়িতে চলে আসতে বলেন এবং উনি চলেও আসেন। পারিবারিকভাবেই বিয়েটা সম্পন্ন হয়। তো ওই সময় এই ঝুনু বেগমের বয়স ছিল 15 কি 16 বছর। আর তার যে স্বামী, এই স্বামীর মা বাবা ছিল না, অন্যান্য আত্মীয় স্বজন ছিল। যেহেতু মা বাবা নাই, এই জন্য ওনার গার্ডিয়ান ছিল ওনার অন্যান্য আত্মীয় স্বজনরা। তো সেই আত্মীয় স্বজনদের মাধ্যম দিয়েই বিয়েটা সম্পন্ন হয়। তো বিয়ে হওয়ার পর উনি স্বামীর বাড়িতে চলে যান। স্বামীর বাড়ি ছিল ওনাদেরই পার্শ্ববর্তী আর একটা গ্রামে। তো ওই বাড়িতে যাওয়ার সময় একটি মসজিদ, এরপর একটা কবরস্থান, এরপর একটা পুকুর, এরপর একটা গাব গাছ রয়েছে, তারপরে মূলত ওই গ্রাম। প্রিয় লিসেনার্স, এই জায়গাটা মনে রাখবেন, প্রথমে মসজিদ, তারপর কবরস্থান, তারপর পুকুর, তারপর গাব গাছ, কারণ আমাদের ঘটনায় এই জায়গাগুলো আবার একবার আসবে। বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর 3-4 দিন পর, এটাকে আমরা ফিরানি বলি গ্রামে, তো এটাতে উনি আসেন বাড়িতে। বাড়িতে আসার পর ওনার স্বামী ওনাকে বাড়িতে রেখে, ওনার আবার একটা কাজ ছিল ওনার স্বামীর, বলেন যে আমি চলে যাই, আমি কয়েকদিন পরে আসব। তো কয়েকদিন পরে ওনার স্বামী যখন আসেন, আসার পর এই স্বামীকে দেখার সাথে সাথে উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন যে না, আমি এর সাথে যাব না, এর সাথে আমি ঘর সংসার করব না। এরকম চিৎকার চেঁচামেচির একটা পর্যায়ে ওনার স্বামী মন খারাপ করে চলে যান। পরিবারের লোকজন তাকে বোঝাতে থাকে, যাবি না কেন, কি সমস্যা? বলে না, আমি এর সাথে কোনো ঘর সংসার করব না। স্বামীর নাম শোনার সাথে সাথে তার মাথায় রক্ত চড়ে যায়। স্বামীকে কোনোভাবেই সহ্য করতে পারে না। শ্বশুর বাড়ির নাম শুনলেই তার মেজাজ বিগড়ে যায়। এমনিতে সে একদম স্বাভাবিকভাবে হাসাহাসি করছে, কথা বলছে, কিন্তু যখনই তার শ্বশুর বাড়ি বা স্বামীর কথা তার সামনে তোলা হবে, সাথে সাথে তার চেহারাটা ভয়ঙ্কর একটা রূপ নেয়। তো চোখে মুখে মনে হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা। মনে হচ্ছে কতদিনের জমানো ক্ষোভ তার মধ্যে এদের সম্পর্কে। কিন্তু কি সমস্যা, এই বিষয়ে সে কোনো কথা বলে না, শুধু একটাই কথা, আমি ওর ঘর করব না। এদিকে পরিবারের লোকজন বোঝাতে থাকে, কেন করবি না, ছেলেটা তো ভালো, কিন্তু সে কোনো কিছুই বোঝে না। এর মধ্যে ঘটে আরো কিছু ভয়ানক ঘটনা। সেটা হলো, যখনই বোঝাবুঝির একটা পর্যায়ে, মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল পরিবার থেকে, সে কি করেছে, দৌড়ে একটা ঘরে ঢুকে গেছে। কারণ ওই যে এই যে উঠানের চারদিকে কিন্তু 5টা ঘর, 5টা চাচার, 4 চাচার এবং তার নিজেদের একটা আর কি। তো দেখেছে যে যেই ঘরটা খোলা, দরজা খোলা, সে দৌড়ে ওই ঘরে ঢুকে গেছে। তো ওই ঘরটির কিন্তু যে ফ্লোর বা ডোয়া আমরা যেটা বলি আর কি, চারদিকের যে মেঝে বা ঢিবি আর কি যেটা বলি, এটা আবার মাটির। তো উনি ঘরে ঢুকে কি করেছে, ওনার যে ওড়না ছিল, ওই ওড়না দিয়ে ওই ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়েছে। দরজা যেহেতু খোলা ছিল, তো লোকজন সাথে সাথে দৌড়ে গিয়ে ওনাকে ধরে ফেলেছেন। মানে এই চেষ্টাটা বৃথা। এরপরে যখন পরিবারের সদস্যরা কয়েকদিন তার সামনে আর এই ধরনের কথা তোলে না, আবারও তো তোলে যে কিরে, তুই শ্বশুরবাড়ি যাবি না, সংসার করবি না, আবারও উনি আরেকটা ঘরের দরজা খোলা পেয়ে সাথে সাথে ঢুকে গেছে। ঢুকে এবার দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে তার শরীরে থাকা ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়েছে। তো বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, এই জন্য ফ্যানও ছিল। এখন এর থেকে উপায় কি, বাঁচার উপায় কি? এখন লোকজন তো বুঝতে, যখনই দরজা বন্ধ করেছে আবার একটা ঘটনা ঘটবে, বুঝতে পেরেছে দরজা খোলা যাচ্ছে না। তখন দ্রুত কোদাল নিয়ে, ওই যে শীত কাটা বলি আমরা যেটা, ওরকম শীত কেটে একটা
মোটামুটি 12-13 বছর বয়সে একটা বাচ্চাকে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে দেখে, ওই বাচ্চা দেখে যে সে অলরেডি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছে, পা ছটফট করছে। সেই বাচ্চাটা দ্রুত হাঁটু পর্যন্ত ধরে উঁচু করে ফেলেছে। উঁচু করে সে চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই আপা ঝুলে পড়ছে, দরজা ভাঙো তোমরা। কারণ ওই বাচ্চা ওই অবস্থায় সরে গিয়ে দরজা খোলার উপায় তার ছিল না। তখন দরজা ভেঙে সবাই দেখে এই অবস্থা, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, তাড়াতাড়ি করে সেই ওড়না খুলে নিচে নামানো হয়। তখন তার শরীরে খিঁচুনি উঠে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে সেই যাত্রায় উনি বেঁচে যান। সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল, ওনার ঘাড়ে টান লেগেছিল, সময় লাগে বেশ কিছুদিন, ডাক্তার দেখানো হয়। এদিকে ওনার স্বামীকে এই বাড়িতে আসতে বারণ করা হয়, কারণ তাকে দেখলেই সে রাগ করে এবং তাকে দেখলেই সে আবারও সুইসাইড করার জন্য ঘরের দিকে দৌড় দেয়। তো তার স্বামী মনে মনে খুব কষ্ট পায় যে এরকমটা কেন হচ্ছে, কি তার অপরাধ, এটা তো উনি আসলে বুঝতে পারছেন না। উনি খুবই একজন সহজ সরল ভালো মানুষ, কিন্তু কি অপরাধে তার সাথে এরকম আচরণ করা হচ্ছে। কারণ যে কয়েকদিন ওই বাড়িতে ছিল, ওই পরিবারের সদস্যরাও এমন কোনো আচরণ তার সাথে করেন নাই যার কারণে এই ধরনের চিন্তা ভাবনা এই ঝুনু বেগমের মনে আসতে পারে। কিন্তু এটা কেন, এটা উনি বুঝতে পারছেন না, না বোঝাটাই স্বাভাবিক। এভাবে কিন্তু চলে যেতে থাকে দিন। সে বারবার শুধু এই সুইসাইডের অ্যাটেম্প নেয় যখনই তাকে বলা হয়। এই জন্য কি হয়েছিল, ওই 5টা ঘরের দরজার যে লক সিস্টেম, সেই লক সিস্টেমের পরিবর্তন আনা হয়েছিল। ওই বাড়িতে এমন কোন মেইন দরজা ছিল না ঘরে যে দরজা ভাঙার প্রয়োজন পড়ে নাই, কারণ প্রত্যেকটা ঘরে যখন সে সুযোগ পেয়েছে, এই কথাবার্তা যখন উঠেছে, তখন দৌড়ে সে ফাঁস লাগানোর জন্য ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিত। শুরুতে একদিন দরজা লাগায় নাই, এরপরের দিন দরজা লাগিয়েছে, এরপরে যখনই যে ঘরে ঢুকতো দরজা লাগিয়ে দিত। এই জন্য দরজাগুলো ভাঙতে হয়েছিল আর কি। এই জন্য লক সিস্টেমের পরিবর্তন করতে ওনারা বাধ্য হয়েছিলেন। এভাবে কিন্তু দিন কেটে যাচ্ছে। এরপরে ওই গ্রামের একজন কবিরাজ, ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। যেহেতু অবস্থা স্বাভাবিক না, কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর ওই কবিরাজের কাছে উনি স্বাভাবিকভাবে গিয়েছেন, কিন্তু কবিরাজ ওনাকে দেখে বলেন যে ওনার উপর একটা জিনের প্রভাব রয়েছে। তো লোকজন চিন্তা করেছে জিনের প্রভাব রয়েছে, অনেক সময় মহিলা মানুষ হয়তো বা কখনো হাঁটাহাঁটি করেছে, কোনো একটা জিন তার দিকে নজর দিতেই পারে, এই জন্য সে মনে হয় সংসার করতে দিতে চাচ্ছে না। তো কবিরাজ কি করেছে, ওর উপর জিন হাজির করার চেষ্টা করেছে। তো জিন হাজির করার চেষ্টা করলেও কোনোভাবেই কবিরাজ তার উপর কোনো জিন হাজির করতে পারে না। অনেকক্ষণ চেষ্টা করে, কোনোভাবেই পারে না। সে নিজেও এই বাড়িতে এসেছিল, সে জিন হাজির করতে পারে নাই। কিন্তু এভাবে তো হাজির না হওয়ার কথা না, কোনো না কোনো ভাবে তো হাজির হবেই। কিন্তু কবিরাজ বারবার ব্যর্থ হচ্ছিলেন। একটা পর্যায়ে কবিরাজ বলে দেন যে তার দ্বারা এটা সম্ভব হবে না। এরপরে ওনারা অন্যান্য জায়গায় খুঁজতে থাকেন যে কোথায় ভালো একজন লোক পাওয়া যায় যাকে দিয়ে এই সমস্যার সমাধান করা যায়। এরপরে একজন মহিলা কবিরাজের সন্ধান পান। সেই মহিলা কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। ওই মহিলা কবিরাজ উনিও রুকিয়ার মাধ্যমে জিন হাজির করেন। তো উনি চিন্তা করলেন যে একে রাতের বেলা, বিশেষ করে সন্ধ্যার পর, একটা ঘরের মধ্যে বসে এর ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু এর উপর যে জিনটা আছে বা নাই এই বিষয়ে নিশ্চিত হওয়ার আগে মূলত ওই কবিরাজের সাথে যে জিনটা রয়েছে তাকে হাজির করে এর বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে, এবং এই বিষয়টা উনি ওনার পরিবার এবং ওই মেয়ের সামনেই করতে চাচ্ছিলেন। এরপরে উনি একটা ঘরের মধ্যে, সন্ধ্যার পরে, ঘরটা অনেকটাই অন্ধকার, সেখানে ওনার সাথে থাকা একটি জিনকে হাজির করানো হয়। যখন নাকি ওই জিনটা হাজির হয় তখন মনে হচ্ছিল ওই ঘরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওখানে ওই মেয়ের মা বাবা আরো কয়েকজন ছিলেন। তো ওনারা ভয় পেয়ে যাচ্ছেন, এই বুঝি ঘরটা ভেঙে ওনাদের ঘাড়ের উপর পড়ে। ভয় পাচ্ছিলেন। তবে ওই কবিরাজ বলেন যে আপনাদের ভয়ের কিছু নেই, আপনারা শান্ত হয়ে বসেন, দোয়া দরুদ পড়েন। তো কিছুক্ষণের মধ্যে ওই জিনটা হাজির হয়। জিনটা হাজির হয়ে ওই কবিরাজকে বলে যে তুমি তো এই মেয়ের ট্রিটমেন্ট করতে চাচ্ছ, কিন্তু এই মেয়ের ট্রিটমেন্ট করার জন্য আমাদের কোনো সহযোগিতা তুমি পাবা না, আর তুমি এটা করতে পারবা না। কারণ হচ্ছে এই মেয়ের উপরে একটা বান মারা হয়েছে, আর
ও নিজেই আত্মহত্যা করে মারা যাবে। সুতরাং এই বান কাটানো আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ এটা এমন ভাবে করা হয়েছে, আমরা তো মুসলিম জিন, এটা কাটানোর জন্য যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা যদি আমরা করতে যাই তাহলে এটা কালো জাদুর মধ্যে পড়ে যাবে। আমরা যে রুকিয়া জানি, এই রুকিয়া দিয়ে এই কালো জাদুটা কাটানো সম্ভব হবে না। আরো ভালো কোনো বুজুর্গ মানুষের কাছে গেলে উনি কোরআন সুন্নাহ থেকে এই কালো জাদুটা কাটালেও কাটাতে পারেন, ওনার যদি সেটা জানা থাকে, আমাদের এটা জানা নাই। সুতরাং তুমি এটার কাজে হাত দিও না, এটারও ক্ষতি হবে। তো অনেক আশা নিয়ে ওই পরিবারের সদস্যরা ওই মহিলা কবিরাজের কাছে গিয়েছিলেন, কিন্তু ওনারা ব্যর্থ হলেন। এদিকে ওই কবিরাজের কাছ থেকে আসার পরে এই আপার সমস্যা আরো বেড়ে যায়। এমন সমস্যা হয় যে ওনাকে আগে তো শুধু শ্বশুরবাড়ির কথা বা হাজবেন্ডের কথা বললে উনি আত্মহত্যা করতে যেতেন, এখন কোনো কথা ছাড়াই হুট করে দৌড় দিয়ে উনি ঘরের মধ্যে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে দেন। এমন একটা সিচুয়েশন যখন তৈরি হয়, তখন ওনাকে সার্বক্ষণিক শেকল দিয়ে বেঁধে রাখার প্রয়োজন হলো। ওনাকে যখন শেকল দিয়ে বেঁধে রাখা হতো তখন উনি স্বাভাবিক, সবার সাথে খুব স্বাভাবিক আচরণ করতেন। তো এর আগে, মানে এই যে মহিলা কবিরাজের কাছে নিয়ে যাওয়ার আগে একবার ওনার হাজবেন্ড ওনাকে দেখতে এসেছিলেন। চিন্তা করেছিলেন হয়তোবা কোনো কারণে তার উপর রাগ হয়েছে, একবার একটু ভালোবেসে হাতটা ধরলে হয়তোবা রাগটা কমে যেতে পারে। তো উনি শুধু তার শরীরে টাচ করেছিলেন, টাচ করার সাথে সাথে এই ঝুনু বেগম নাকি এমন একটা ধাক্কা ওনার হাজবেন্ডকে দিয়েছিলেন, উনি প্রায় 25-30 হাত দূরে ছিটকে পড়েছিলেন। তখন ওনার হাজবেন্ড বুঝেছিলেন যে ওনার স্ত্রী মারাত্মক কোন সমস্যার মধ্যে পড়েছেন, তা না হলে তো এরকমটা হওয়ার কথা না। এতদিন ভেবেছিলেন হয়তো রাগ করে যায় না, কোন কারণে মনে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু এইটা কি। তো উনিও তখন গোপনে গোপনে ওনার শ্বশুরবাড়ির লোকদেরকে পরামর্শ দিতেন যে ওকে অমুক কবিরাজের কাছে নিয়ে যান, অমুক জায়গায় নিয়ে যান। উনিও কিন্তু তার স্ত্রীকে সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওনার স্ত্রীর সামনে না গিয়ে গোপনে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে। এদিকে এই আপাকে তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। যখন শিকল দিয়ে বেঁধে রাখা হয় উনি স্বাভাবিক থাকেন এবং কিছুক্ষণ পরে খাবার চান যে আমার খুব ক্ষুধা লাগছে। উনি যখন খাবার খাওয়া শুরু করেন, উনি 5-7 জনের খাবার একাই খেয়ে ফেলেন। স্বাভাবিক খাবারই খান, কাঁচা মাছ মাংস যে খান বিষয়টা এরকম না। এবং খাবার খাওয়ার পর উনি ঘুমিয়ে যান। এরপরে ঘুম থেকে উঠলে আবার কিছুক্ষণ স্বাভাবিক থাকেন। শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় উনি কখনো আত্মহত্যা করার চেষ্টা করেন না। এটা একটা রহস্যজনক ব্যাপার হয়ে যায়। আর উনি প্রচুর পরিমাণে খাবার খাওয়া শুরু করেন। এদিকে ওনার শরীরের অবস্থা খুব খারাপ হতে থাকে আস্তে আস্তে। 1 মাস 2 মাস করতে করতে প্রায় 7-8 মাস কেটে যায় এইভাবে। এদিকে ওনার হাজবেন্ড তো গোপনে গোপনে এসে ওনাকে এক নজর দেখে আবার চলে যান। উনিও চেষ্টা করেই যাচ্ছিলেন কোন ভাবে এটা সমাধান করা যায়। তো উনি একটা ভালো হুজুরের সন্ধান দেন, ওনাদেরই কয়েক গ্রাম পরের। উনি খুব ভালো মানের একজন হুজুর, খুব বুজুর্গ মানুষ। উনি কথা খুব কম বলেন, কোন রোগীর কাছ থেকে অল্প কথা শুনলেই উনি রোগের ধরনটা বুঝতে পারেন আর কি। তো ওনার কাছে নিয়ে যাওয়া হয় তাকে। তো উনি দেখার পর বলেন যে এই মেয়েকে আসলেই বান মারা হয়েছে, এবং যে বান মেরেছে সে একটা পুরুষ মানুষ। এখন কে মেরেছে, তাকে কিভাবে ধরবো, এই বিষয়ে যখন এই ঝুনু আপার আত্মীয় স্বজনরা বা ওনার মা বাবা জিজ্ঞেস করেন, তো হুজুর বলেন না, এটা কোনোভাবেই সম্ভব নয়, ওই ছেলের নাম ঠিকানা তোমাদেরকে বলতে পারবো না। কিন্তু বলেন এতটুকু তো আমাদের জানার দরকার আছে, বা এতটুকু তো আমাদেরকে বলতে হবে যে এটা কি আমাদের কোনো আত্মীয় স্বজনদের মধ্যে নাকি বাইরে। তখন হুজুর বলেন যে না, এ বাইরের। আর বিভিন্ন পীড়াপিড়িতে হুজুর এতটুকু বলেন যে এই মেয়েটা যখন ঢাকায় একটা চাকরি করত, তখন একটা ছেলে ওকে পছন্দ করত, কিন্তু এই মেয়েটা ওকে পছন্দ করত না। একটা পর্যায়ে এই ছেলেটি এই মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ওই মেয়েটি বলে যে আমি আমার পরিবারের ইচ্ছা ছাড়া কোনো কাজ করব না, আমার পরিবার থেকে যেখানে দেবে সেখানে আমি বিয়ে করব। ওই ছেলেটা নাকি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বেশ জোরাজুরি করতে থাকে। একটা পর্যায়ে ওই মেয়েটি ওই ছেলের উপর খুব ক্ষিপ্ত হয়। আর এর মধ্যেই যখন পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে, তখন ওই মেয়েটি চিন্তা করে যে
এই ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করছে, আর বাড়ি থেকেও বিয়ের কথা বলছে, আমি চলে যাই বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর এই যে তার যে হাজবেন্ড, তার সাথে তার বিয়ে হয়ে যায়, খুব ভালোই কাটছিল কয়েকটা দিন। এরপরেই মূলত এই সমস্যার সৃষ্টি হয়। আর এই যে ঢাকার যে ছেলেটা, এই ছেলেটা খুব শক্তিশালী এক তান্ত্রিকের কাছ থেকে একটা কালো জাদু করেছে, এবং এই কালো জাদুটা খুবই ভয়াবহ একটা কালো জাদু। এই মেয়েকে দুটো ব্ল্যাক ম্যাজিক দেয়া বা ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন চিহ্ন লেখা তাবিজ তাকে খাওয়ানো হয়েছে। আর দুটো তাবিজ, এই যে তার যে গ্রামের, 2 গ্রামের রাস্তা, যে গ্রামে তার বিয়ে হয়েছে এবং তার যে গ্রামটা, এই গ্রামে মসজিদের পাশে যে কবরস্থান রয়েছে, কবরস্থানের যে রাস্তাটা, এই রাস্তাটাই ওই গ্রাম দিয়ে মানে আসা যাওয়ার একটা পথ আর কি, ওই দিক দিয়ে সব আসা যাওয়া করে এই গ্রাম থেকে ওই গ্রামে। ওইখানে একটি তাবিজ মাটিতে পুঁতে রাখা হয়েছে, আর একটা তাবিজ পুকুর পার হয়ে যে গাব গাছ রয়েছে, ওই গাব গাছের ওখানে রাখা আছে। আর এই পুরো কাজটা কিন্তু কোনো মানুষ করে নাই, করেছে খোদ এক পিশাচ জিন। মূলত তাকে দিয়েই ওই তান্ত্রিক এই কাজটি করিয়েছে। স্বপ্নের মধ্যে ওই তাবিজটা ওই মেয়েকে খাইয়ে দিয়েছে এবং নিজে এসে এই দুটো জায়গায় ওই তাবিজটা সে পুঁতে রেখেছে। মূলত শ্বশুর বাড়ির থেকে সে যখন ফিরা নিতে আসছিল, তখন ওই রাস্তা দিয়ে আসার পরে তার মানসিক অবস্থার কিছু পরিবর্তন হয়। এরপরে তার স্বামী চলে যাওয়ার পর স্বপ্নের মধ্যে যখন ওই দুটো তাবিজ তাকে খাইয়ে দিয়েছে, এরপরে সে আর ওই স্বামীর কথা সহ্য করতে পারে না এবং শ্বশুরবাড়ির নাম গন্ধও সে সইতে পারে না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সুতরাং এর থেকে তাকে নিষ্কৃতি অবশ্যই পেতে হবে। এখন কি করণীয়? তখন হুজুর বলেন, ঠিক আছে, আমি একটা দোয়া দিচ্ছি, এই দোয়াটা ভিজিয়ে তোমরা ওকে খাইয়ে দাও। খাইয়ে দেওয়ার পরে ও ঘুমিয়ে যাবে। ও প্রায় 16-17 ঘন্টা বা এর থেকেও বেশি সময় ঘুমাতে পারে। ও ঘুম থেকে ওঠার পর ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তো উনি একটা দোয়া লিখে দেন এবং ওই পানিটা তাকে খেতে বলেন। ওই ঝুনু বেগমও উনি ওই পানিটা স্বাভাবিকভাবেই খান। খেতে যে খুব অমত করছে আর বিষয়টা এরকম না, স্বাভাবিকভাবেই খেয়েছেন। খাওয়ার সাথে সাথে মনে হলো তাকে খুব হাই ডোজের কোন একটা ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে বা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে উনি ঘুমিয়ে পড়েন। পানি খেতে খেতে উনি ঘুমিয়ে গেছেন। এরপরে ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ সময় উনি ঘুমিয়েছেন, অনেকক্ষণ। এদিকে ওই যে ওনার যে হাজবেন্ড, উনি তো শুনেছিলেন যে ওই হুজুর এটা বলেছেন, কারণ ওই হুজুরের খবরটাও উনি সংগ্রহ করে এনে দিয়েছিলেন যে হুজুর বলেছেন যে ঘুম থেকে উঠলে ঠিক হয়ে যাবে। এই আশায় উনি শ্বশুর বাড়িতে বসে আছেন যে কখন তার স্ত্রী ঘুম থেকে উঠবে। অনেকক্ষণ পর ওনার স্ত্রী যখন ঘুম থেকে ওঠেন, ওঠার পর ওনার হাজবেন্ডকে দেখেই ওনার স্ত্রী বলে ওঠেন, আরে আপনি 2-3 দিন পরে আসলেন, আপনার নিশ্চয়ই খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা হয়েছে, রান্না করে দেওয়ার কেউ ছিল না। এই 2-3 দিন আপনার শরীরের একই হাল হয়েছে, আপনি এত শুকিয়ে গেছেন কেন? মানে তার স্ত্রী দিকে তাকিয়ে অবাক হচ্ছেন, উনি এত শুকিয়ে গেছেন, খাওয়া দাওয়া করেন নাই ঠিকঠাক মতো, কি এমন হলো 2-3 দিন এত শুকিয়ে গেছেন? অথচ 7-8 মাস পার হয়ে গেছে, এর মধ্যে যে এত কিছু হয়েছে। উনি আত্মহত্যা করার জন্য কতবার চেষ্টা করেছেন, কিছুই ওনার মনে নাই, উনি কিছুই বলতে পারেন না। উনি তাড়াহুড়া করে উঠে স্বামীর জন্য শরবত বানানোর চেষ্টা করছেন এবং ওনার থাকার জায়গা রেডি করছেন, যারে এত কষ্ট করে আসছেন আপনি বিশ্রাম নেন। সবাই তো খুবই খুশি, ওনার স্বামীও খুব খুশি, যাক আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছেন। এবং দ্রুত উনি ব্যাগ গোছানো শুরু করেছেন, উনি ওনার স্বামীর বাড়িতে যাবেন। 2-3 দিন হয়ে গেছে, ওনার স্বামীর অসুবিধা হচ্ছে, তো উনি কিন্তু দ্রুত ওনার স্বামীর সাথে চলেও যান। আল্লাহর রহমতে উনি পুরোপুরি সুস্থ হয়ে যান। বর্তমানে ওনার 3 কি 4 জন সন্তানাদি আছে বলে শোনা যায়। ঘটনাটি যে অনেকদিন আগের বিষয়টা এরকম না, মানে 20-30 বছর আগের বিষয়টা এরকম না আর কি, এই 10-12 বছর এরকম হবে আর কি। তো উনি এখন খুবই ভালো আছেন, ওনার স্বামী সন্তান নিয়ে খুবই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ওই যে ছেলেটা এই ব্ল্যাক ম্যাজিকটা করেছিল, তার কি হলো? এই ছেলেটা ব্ল্যাক ম্যাজিকটা করেছিল যাতে করে ওই মেয়েটা তাকে বিয়ে করে বা তার কাছে ফেরত আসে। কিন্তু এই তান্ত্রিক যে কাজটি করেছিল, এই কাজটি সে এমন ভাবে করেছে যে ওই মেয়েটা মারাই যাবে এমন একটা অবস্থা। মানে ওই তান্ত্রিকটা উল্টো কাজ করে ফেলেছে, বুঝেই হোক না বুঝেই হোক।
ওই ছেলেটা যখন অপেক্ষায় ছিল যে এই মেয়েটা তার কাছে ফেরত আসবে, সে পরে খোঁজ খবর নেওয়ার যখন চেষ্টা করে, খোঁজ খবর নিয়ে জানতে পারে এই মেয়ের এই অবস্থা, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার অবস্থা খুব খারাপ। তখন এই ছেলেটা অত্যন্ত